স্টোরি হান্ট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে শুনবেন গল্পের তৃতীয় পর্ব। গল্পটি প্রাপ্তবয়স্ক এবং প্রাপ্তবয়স্কদের জন্য। উদ্দীপক কামরস। আমি অবশ্য এত কিছু ভাবছিলাম না। আমি জানি যে সমস্ত পৌরাণিক কাহিনীর পেছনে লুকিয়ে থাকে কোনো না কোনো ঐতিহাসিক জাগতিক সত্য। এসব গল্পগাথায় মানে একটাই, এই ফুলের রসের কেমিক্যাল কম্পোনেন্টের বিশেষ ধর্ম আছে, একটি মেডিসিনাল আর একটি অ্যাথোফেজেড। ইতিমধ্যে আমি আমার কর্তব্য স্থির করে নিয়েছি, লতাকে এখান থেকে তুলে অন্য কোথাও নিয়ে গিয়ে পরিচর্যা করে বাঁচিয়ে রাখার প্ল্যান প্রোগ্রাম ইত্যাদি। এরপরে এখন একটাই কাজ বাকি, যত্ন সহকারে একে এখান থেকে তুলে একবার কমপ্লেনকে নিয়ে যাওয়ার জন্য ওয়াস্তা বেস। আমার চেনায় এক ভদ্রলোকের গ্রিন হাউস আছেন, কলেজে রুকস্যাকটা পেট থেকে নামিয়ে আমার আশাই ক্যামেরাটা বার করলাম। এখান থেকে লতাটাকে যথাযথ যত্ন সহকারে উপরে নেওয়ার আগে তার কয়েকটা ফটো তুলে নেওয়া আবশ্যক। ক্যামেরার অ্যাপারচার ইত্যাদি ঠিক করছি, ঠিক এমন সময় আমার পেছন থেকে একটা তীক্ষ্ণ মহিলার কণ্ঠের চিৎকার ভেসে এলো, কে ওখানে, কে? আমি চমকে উঠেছিলাম। যে হাত থেকে ক্যামেরাটা প্রায় পড়েই যাচ্ছিল, কোনো মতে সামনে নিলাম এবং উঠে ঘুরে দাঁড়িয়ে দেখে একজন মহিলা ঠিক দরজার কাছাকাছি দাঁড়িয়ে আছেন। একটা বেতের চুপটি ও দু চোখে বিপুল বিস্ময় এক ক্রোধ। উঠে দাঁড়িয়ে বললাম, এ কি, আপনি কে, কোথা থেকে এলেন? মহিলা দ্রুত পায়ে এসে বেতের চুপটিটা নামিয়ে রাখলেন। তবে ঘুরে দাঁড়িয়ে ক্রুদ্ধ সর্পণের মতো বিশেষ করে প্রশ্ন করলেন, কে আপনি? এখানে এলেন কি করেন? কে রাস্তা দেখালো আপনাকে? ভদ্রমহিলার উচ্চতা 5.5 ফুটের মতো, কটা চোখ, চওড়া চাল আর ভাঙা ডাল, উপরের পাটের দাঁতগুলো একটু বড়, পরনে সাদা শাড়ি আর সাদা ব্লাউজ। বয়স তেমন একটা বেশি না, 35 কিংবা 40-এর মধ্যেই হবে, কিন্তু ইতিমধ্যে মহিলার চুল সাদা হতে শুরু করেছে। হিসেব মতো মহিলার এখনো যথেষ্ট যৌবনবতী থাকার কথা, কিন্তু তার বদনে সোনা শুকনো মুখ আঙুল আর কাট কাট হাত পায় এবং সারা মুখ জুড়ে রুক্ষ শুষ্ক বিরক্ত একটা ভাব। সব মিলে মহিলার উপস্থিতিটাই কর্কশ এবং অস্বস্তিকর। নমস্কার করে বললাম, আমার নাম ভবতারণ চট্টোপাধ্যায়, বাড়ি কলকাতা, এখন অবশ্য শিলিগুড়ি থাকেন, এখানে এসে উঠেছি। আপনার ঠিকও যে জানতে চাইনি, ধমকে উঠলেন ভদ্র মহিলা। আপনি এত দূর থেকে কি করে আর এই জায়গার খোঁজই পেলেন কি করেন? হেঁটে এলাম, উড়ে আসার তো কোনো রাস্তা নেই বলেই দেখছি, অল্প হাসার চেষ্টা করলাম। আপনি ঠাট্টা করছেন? আপনার স্পর্ধা তো কম নেই। দু চোখ ধক করে জ্বলে উঠল মহিলার। কে আসতে বলেছে আপনাকে? জানেন আপনি কোথায় এসেছেন? জানি বই কি, কাউরিবুড়ির মন্দির। না জেনে আর আসবো কেন বলুন? মুহূর্তের মধ্যে মহিলার মুখের পর বিস্ময়, ভয় আর ক্রোধের ছায়া খেলে গেল। তারপরে বললেন, কেন এসেছেন আপনি, কি চাই এখানে? আসার কারণটা বলেই ফেললাম, আর লুকিয়ে লাভ নেই। আমার কথা শুনে মহিলার কটা চোখ দুটো ফের জ্বলে উঠল। দাঁতে দাঁত চিপে ধরে বললেন, আপনার সাহস তো কম নেই। আপনি কাউরিবুড়ির ফুল তুলে নিয়ে যেতে এসেছেন? আপনি জানেন এটা কত পবিত্র ফুল? সেই ফুল নিয়ে ব্যবসা করবেন? আপনার জিভ টেনে ছিঁড়ে ফেলা উচিত। ভাবলাম উল্টে কটা কটা জবাব দিই, তারপরে ভাবলাম থাক, এরকম পরিস্থিতিতে আগেও বেশ কয়েকবার পড়তে হয়েছে। অভিজ্ঞতায় দেখেছি এসব ক্ষেত্রে চুপ থাকাই ভালো এবং বুদ্ধিমানের কাজ। রাস্তা যখন চিনে গেছি তখন এখানে বারবার আসা যাবে। চুপ করে থাকার ফলও হলো। ডিসিশনে কমলো খানিকটা। কে রাস্তা দেখালো আপনাকে? মঙ্গল কথাটা স্বীকার করলাম, এমনকি সে যে বারণ করেছিল বারবার সেটাও জানালাম। মহিলা খর দৃষ্টিতে কিছুক্ষণ চেয়ে রইলেন আমার দিকে, তারপরে বললেন, গত 250 বছর ধরে একমাত্র আমাদের পরিবারের মেয়েরা ছাড়া এই মন্দিরে আর কেউ জীবন্ত পা রাখেনি, আর রাখলেও বেঁচে ফিরে যায়নি। আপনি যে কি করে এলেন এখানে? মহিলার মতে উন্মাদ। 250 বছর ধরে এদের পরিবারের মেয়েরা ছাড়া কেউ মন্দিরে পা রাখেনি, এটা বিশ্বাসযোগ্য? এসব কথা হচ্ছে উন্মাদের সঙ্গে তর্ক চড়াতে নেই। আমি চট করে মসজিদের গায়ে একা কাউরিবুড়ির রিলিফটার দিকে একটা প্রণাম ঠুকে দিলাম। সে একমাত্র মা কাউরিবুড়ি জানেন, তার আশীর্বাদ ছাড়া কি এখানে আসতে পারি বলুন? মা নিজেই পথ দেখিয়ে নিয়ে এসেছেন আমাকে। দেখানো বক্তৃতা বোধহয় কাজ হলো। মহিলা সাপের চাউনিতে আমার দিকে চেয়ে বললেন, আপনার কোনো ক্ষতি করছেন আপাতত, নিজের অজান্তে ভুল করে ফেলেছেন ভেবে ছেড়ে দিচ্ছি।
এখন এগুলো চুপচাপ ভদ্রভাবে বসে থাকুন। আমার পুজো শেষ হলে আপনাকে জঙ্গলের বাইরে ছেড়ে দিয়ে আসবো। আর হ্যাঁ, এই যে আপনি এখানে এসেছেন, এসব কথা যেন বাইরে পৌঁছান না হয়। কালই ফিরতি ট্রেন ধরে শিলিগুড়ি ফিরে যাবেন, তবে কোনো পেস কষার চেষ্টা করবেন না। ফের যদি এদিকে আসতে দেখেছি তাহলে কিন্তু এখান থেকে প্রাণ নিয়ে ফিরতে পারবেন না, এই বলে দিলাম। হাসতে গিয়েও নিজেকে সামনে নিলাম। পকেট থেকে একটা রিভলভার আর কোমরের জঙ্গল লাইট নিয়ে ঘুরছি। মশালা একটু জানা আছেন, অল্প বিস্তর। তারপরে যদি এই নিরস্ত মহিলা আমাকে প্রাণনাশে হুমকি দেয় তাহলে তো কথাটা বিশ্বাস হলো না, তাই তো? ভদ্র মহিলা দেখে আমার মনের কথাটা পড়ে ফেলেছেন। ঠোঁটের কোণে অদ্ভুতভাবে বাঁকিয়ে বললেন, দেখবেন আমি কি করতে পারি। তারপর বাইরের দিকে আঙুল তুলে নির্দেশ করলেন, তাকিয়ে দেখুন। জঙ্গলের দিকে তাকাতে এক ধাক্কা আমার হৃৎপিণ্ডটা প্রায় কাস্টের কাছে এসে থমকে গেল। তাকিয়ে দেখি জঙ্গলের প্রতিটা গাছের মাথায় আর ডালে শুধু কাক আর কাক। এই কিছুক্ষণের মধ্যে যেন রাজ্যের সকল কাক এখানে এসে জমা হয়েছেন। চারিদিকটা সব দখল করে রয়েছেন, গাছের ডাল দখল করে ফেলেছেন এবং দখল করেছে এত নিঃশব্দে যে আমি তার আজ অব্দি করতে পারিনি। কোনো ডানা চাপটানোর শব্দ নেই, কোনো ডাকাডাকির শব্দও নেই, যেন কয়েকটা পাথরে কোদা মূর্তি চেয়ে আছে আমার দিকে। না, এদিকে না, শুধু আমার দিকে। তার হলদেটে লাল চোখগুলো সব আমার মুখের উপরে স্থির হয়ে আছে, হাজার জোয়ারা সাস্তাইটের মতো। সেদিকে তাকে প্রথম একটা জিনিস অনুভব করলাম। এই নিষ্ফুলক চলন্ত চোখগুলো যেটা মিশে আছে সেটাকে বলে রাগ, প্রবল ঘেন্না মেশানো রাগ। আমার মনে হলো যেন প্রতিটা কাকের চোখ থেকে ঝরে পড়ছে আমাকে খুবলে খাওয়ার প্রবল বাসনা। কেবলমাত্র অনুমতি নেই বলে চুপচাপ বসে আছে গাছের ডালে। নইলে এতক্ষণে বলতে নেই। এই দৃশ্য দেখে দিনের বেলাতে বুকটা ঠান্ডা হয়ে এলো। এসব হচ্ছেটা কি? পেছন থেকে সেই সাপা হিসের শব্দটি ভেসে এলো। ফের কোনো চালাকি করার চেষ্টা করবেন না, তাহলে কিন্তু আপনার লাশটাও খুঁজে পাওয়া যাবে না। চুপচাপ এখানে দাঁড়ান। আমি বার করে দিয়ে না নিয়ে গেলে আপনি জঙ্গল থেকে জ্যান্ত বেরোতে পারবেন না। কি? কিন্তু আপনি কে? খানিকক্ষণ চুপ করে রইলে আমার দিকে চেয়ে পড়লেন। মনে হলো বোধহয় ভাবছেন আমাকে কি উত্তর দেওয়াটা ঠিক হবে না হবে না। তারপর ধীর স্বরে বললেন, আমি এই মন্দিরের সেবায়েত, এখানকার বড় দেউরি। বড় দেউরির কথাটা এর আগে কোথায় যেন শুনেছি মনে হলো, কিন্তু তখন উত্তেজনায় মাথাটা এমন কেটেছিল সেটা মাথায় এলো না। প্রশ্ন করলাম, সেবায়েত মাফ করবেন, কিন্তু আজ অব্দি কোনো মহিলাকে মন্দিরের সেবায়েত হতে দেখিনি। মহিলা ততক্ষণে আমার দিকে পিছন ফিরে বেতের চুপটি থেকে পুজোর সরঞ্জাম নামিয়ে রাখতে শুরু করছেন। সেখান থেকে বললেন, শুনে না থাকলে শুনুন। সবকিছুরই তো প্রথমবার মনে বলে মনে হয়। পেটের মধ্যে অনেকগুলো প্রশ্নের কোষ করে উঠেছিলাম। একটু ইতস্তত হয়ে প্রশ্ন করলাম, কিন্তু আমাকে যে বলা হলো এই মন্দিরে আসে নাকি লোকের বারণ, মানে এখানে কেউ আসে না? লোকেদের বারণ করা হয়েছে বলে তারা আসে না, কারণ বুড়িমা পছন্দ করে না যে কেউ এসে তাকে বিরক্ত করুক। বারণ করলে কি লোকে শুনছেন? শুনে ভারী আশ্চর্য লাগলো। এখানকার লোক বাধ্য রাখেন। ভাবতে ভাবতে মঙ্গল কথা মনে পড়ে গেল। ওই বলেছিল না যে বড়দের বারণ আছে এদিকে আসার। কথাটা বলতে মহিলা ঠোঁটে একটা আলগা হাসি খেলে গেল। তারপর ধীর সুরে বললেন, ও ঠিকই বলেছেন, ওদের বারণ আছেন। শুধু ওরা কেন, বললাম যে আমাদের একমাত্র আমাদের পরিবারের মেয়েদের ছাড়া বাকি সবার এখানে আসা বারণ, বলে থামলেন তিনি। তারপর ব্যস্ত হয়ে বললেন, সরুন আমাকে পুজোটা শেষ করতে দিন। বলেই ব্যস্ত সমস্ত পায়ে দেয়ালের গায়ে অদ্ভুত মূর্তির সামনে গিয়ে বসলেন তিনি। একমাত্র এদের ফ্যামিলির মহিলা ছাড়া অন্য কারোর পক্ষে এখানে আসা বারণ, সেটা আমার মাথায় ঢুকলো না। তবে এই নিয়ে আর বেশি কিছু জানার চেষ্টা করা উচিত হবে না মনে হলো আমার। চুপচাপ মাটিতে বসে মধ্যবয়নের পুজো করা দেখতে লাগলাম। পুজোর পদ্ধতি বড় অদ্ভুত। প্রথমে একটা বাটি থেকে রক্তচন্দন নিয়ে নিজের কপালে একটা অদ্ভুত সিম্বল আঁকালেন। তারপর ছোট মাটির প্রদীপে সর্ষের তেল ঢেলে তাতে সলতে দিয়ে প্রদীপ জ্বালালেন। এক গোছে ধূপ জড়িয়ে বাঁশের তৈরি একটা ধূপদানিতে গাঁথলেন। সেসব সারা হলে কয়েকটা জবা ফুল, পান সুপারি, ভেজা চাল, শুকনো লঙ্কা এসব বার করে মাটিতে রেখে পুজো শুরু করলেন। পুজো করতে সময় লাগলো 8 ঘন্টা খানেক। অর্ধদান শেষ করে মন্দিরের বাইরে বেরোলেন ভদ্রমহিলা।
অবশ্য বেশি গণের জন্য না, অল্প সময় পরেই হাতে একটা দু পা বাঁধা পায়রা ঝুলে নিয়ে এলেন, ডান হাতে একটা বড় দা। তারপর ভদ্রমহিলা যেটা করলেন সেটা দেখে আতঙ্কে ছিড়িয়ে গেলাম আমি। বাঁ হাতে পায়রাটাকে ধরে মাটিতে কাটা পাথরের হাড়ি কাঠটার মধ্যে রাখলেন। তারপর সম্পূর্ণ অজানে একটা ভাষা উচ্চ শব্দে মন্ত্র বলতে বলতে হাতের দাটা দিয়ে এক কোপে পায়রার মুন্ডুটা কেটে ফেললেন। ফিনকে দিয়ে ওঠা রক্তে ভিজে গেল মহিলার শুকনো ফ্যাকাশে হাত দুটো। সাদা কাপড়ে ছিটকে এলো রক্তের ফোঁটা। মুন্ডুহীন পায়রাটা কিছুক্ষণ ছটফট করে নিথর হয়ে নিস্তব্ধ হয়ে গেল। আর পায়রাটার রক্ত গড়িয়ে পড়তে লাগলো গর্তটার দিকে, যেখান থেকে উঁকি মারছে গলপুষ্পলতা। দৃশ্যটা দেখে আমার হাত পায়ে এমনই জমে গেছিল যে নড়তে বা কিছু বলতে পারছিলাম না। ইতিমধ্যে তখন যে মহিলা হাত ধুয়ে পুজোর উপচার গুছিয়ে আমার পাশে ফিরে এসে দাঁড়িয়েছেন সেটা খেয়ালই করিনি। সংবিত ফিরল যখন উনি আমাকে উদ্দেশ্য করে বললেন, চলুন আপনাকে জঙ্গলের বাইরে ছেড়ে দিয়ে আসি। আর হ্যাঁ, যা বললাম কালে সেইগুলি ফিরে যান, এদিকে আসার আর চেষ্টাও করবেন না যেন। কারোগুলির অনুচরেরা কিন্তু আপনাকে চিনে নিয়েছেন। এখানে ফিরে আসার বা অন্য কোনো বদমাইশি করার বিন্দুমাত্র চেষ্টা করলে তার ফল যে ভালো হবে না সেটা আগেই বলে দিলাম। যে রাস্তা ধরে এসেছিলেন সেই রাস্তা ধরে ফিরতে হলো। এবার কোনো কাকের দেখা পেলাম না, ততক্ষণে বিকেল হয়ে এসেছিল। মিনিট 15 হাঁটার পরে ফের সেই নালার কাছে এসে পৌঁছালাম। আগের বার যেখান থেকে নালাটা পার করেছিলাম ভদ্রমহিলা তার থেকে একটু দূরেই হেঁটে গেলেন। দেখি কয়েকটা পুরোনো গাছ এফার ওপার পেলাম, মন অনেকটা ব্রিজের মতো করে। তার মানে মহিলা এই পথে যাতায়াত করেন। এদিক ওদিক তাকাতে একটু দূরে প্রাচীন একটা ভাঙা কাঠের দেউড়ু আভাস পেলাম। নালাটা পেরোতে আস্তে আস্তে পাখিতে ঘরে বেড়ার শব্দ কানে আসতে লাগলো। হঠাৎ করে দাঁড়িয়ে পড়লাম। এতক্ষণ এসব শব্দ শুনতে পাচ্ছিলাম না কেন? ভদ্রমহিলা আমার আগে আগে যাচ্ছিলেন। আমি থামতে উনিও থেমে গেলেন। তারপর ঘুরে দাঁড়িয়ে প্রায় ধমকে উঠলেন, কি হলো, থামলেন কেন? চলুন, সন্ধ্যা নামার আগেই আপনাকে এই সেলাপকে এলাকা ছেড়ে বেরিয়ে যেতে হবে, নইলে আমারও সাধ্য থাকবে না আপনাকে রক্ষা করার। শব্দ অস্পষ্ট শব্দে বললাম, এতক্ষণ আপনার কথা ছাড়া অন্য কোনো শব্দ শুনতে পাচ্ছিলাম না কেন? সন্ধ্যে নেমে আসা আধারের মধ্যে ভদ্র মহিলার চোখ দুটো ধপ করে চলে উঠল। কারণ কাউরি বড়ি কোনো আনন্দ বা উল্লাসের শব্দ সহ্য করতে পারেন না, তাই এই এলাকায় সমস্ত অবাঞ্ছিত শব্দের প্রবেশ নিষেধ। কোনো অবাঞ্ছিত অতিথি প্রবেশও নিষেধ। অস্ফুট বলে ফেললাম, সেজন্য এই গলপুষ্পের কথা কেউ জানে না। পথ চলতে থমকে দাঁড়ান তিনি। তারপর ডান হাতে তর্জনী তুলে শাসাবার ভঙ্গিতে বললেন, এই শেষ মাত্রের মতো আপনাকে সাবধান করে দিচ্ছি, এই ফুলের কথা আর ভুলেও উচ্চারণ করবেন না। ও ফুল মহা পবিত্র ফুল। অম্বুবাচীর দিন কাউরি বড়ির কাছে ওকে অঘ্র দেয়া হয়। ওকে এখান থেকে তুলে নিয়ে যাওয়ার কথা ভুলেও ভাববেন না, আপনার সর্বনাশ হবেন। বলে থামলেন একটু। তারপর বললেন, অবশ্য তুলে নিয়ে গেলেও কোনো লাভ নেই, ওই মন্দির ছেড়ে লতা আর কোনো কথা বাঁচবে না। বেকুবের মতো প্রশ্ন করলাম, কেন? ভদ্রমহিলা ঘুরে দাঁড়ালেন। রাস্তা শেষ হয়ে আসছিল। যেখানে দাঁড়িয়েছিলাম সেখান থেকে একটু বাঁ দিকে জঙ্গলের বড় রাস্তাটা দেখা যাচ্ছিল, যেটা ধরে আমি এসেছিলাম। সেদিকে তর্জনী তুলে আমাকে চলে যাওয়ার নির্দেশ দিলেন ভদ্রমহিলা। নিজের ডান দিকের একটা শরীফের ধরে চলে যাচ্ছিলেন। কি একটা ভেবে থমকালেন। তারপর ঘনিয়ে আসা অন্ধকারে আরো গাঢ় করে দিয়ে বললেন, কারণ কাউরি বুড়ির কাছে দেওয়া বলের রক্ত ছেড়ে অলতা বাঁচে না। সেদিন ফিরতে ফিরতে সন্ধ্যে 7টা বেজে গেছিল। তখন ওদিকে সরগুলো ছোটা বাজতে রাত। তার উপরে ছিটকে চোর বা ছিনতাইবাজদের উৎপাত তো আছেই। একে অজানা জঙ্গল, তারপর সন্ধ্যের অন্ধকার। সেদিন একটু টর্চের ভরসায় সাপফড়ের কামড় এড়িয়ে সেদিন কি করে যে ফিরেছি সে গল্প না হয় আরেকদিন বলবো। বাড়িতে ঢোকার আগে একটু দূর থেকে দেখতে পেলাম সদর দরজায় আলো জ্বলছে। সেখানে বেশ কয়েকজন জটলা করে। কাকু কাকিমা তো আছেনই। এদিকে কাকুদের প্রতিবেশী দু-তিনজনও চিনতে পারলাম। একটু এগিয়ে দেখি নঙ্কু সেখানে উপস্থিত। প্রমাদ গণলাম। বেটা কি বলতে কি বলেছে কে জানেন। বাড়িতে ঢুকতে কাকু দৌড়ে এলেন, এ কি অবতারণ, এত আবরদি কোথায় ছিলে? আমি আর তোমার কাকিমা তো ভেবে সারাম। তারপর নঙ্কু বলল, আজ নাকি আসতে বারণ করে দিয়েছ, কোনো বিপদ আপদ হয়নি তো? আমি তো আরেকটু হলে থানায় যাচ্ছিলাম। কাজটা হেসে বসলাম। আরে না না কাকু, চিন্তা করার মতো তেমন কিছু হয়নি। ঘুরতে ঘুরতে একটু শহরের বাইরে চলে গেছিলাম। তারপর গাড়ি ঘোড়া না পাওয়ায় হাটে আসতে একটু দেরি হলো। এই যা। কাকিমা ছলছল চোখে বললেন, অমন করতে হয়েছে বাচ্চা?
পরের ছেলে বলে আমাদের চিন্তা হয় না? ভালো মন্দ যদি কিছু একটা ঘটে যেত। আমি আমার মাকে হারিয়েছি সেই ছোটবেলায়, তার কথা ভালো করে মনে পড়ে না। স্মৃতি বলতে একটা পুরনো হাতে বোনা সোয়েটার আর কিছু রংচঙা ফটোগ্রাফ। কাকিমার ছলছল চোখ দুটো আমার মরে যাওয়া মায়ের কথা মনে পড়ে গেল। আর যদি আমার নিজের মা বেঁচে থাকতেন, তারপরে এসছে তিনিও এইভাবে আমার চিন্তায় করতেন, কাতর হয়ে যেতেন, এভাবে আমার পথ চেয়ে থাকতেন। মনস্থির কতকালই করে বিছানায় গিয়েছিলাম। মনস্থির গতকালই করে নিয়েছিলাম, আজ আরো দৃঢ় সংকল্প হলাম। মায়ের মুখের হাসি ফুটিয়ে তবেই আমি বাড়ি ফিরবো। কুয়োতলে দাঁড়িয়ে হাত পা ধুয়ে নিতে নিতে মঙ্কুকে চাপা ঘোড়ায় বললাম, খুলে বলতো বেটা, কি বলেছিস কাকুকে? জল ঢালতে ঢালতে মঙ্কু একবার ঘরের ভিতর উকি দিয়ে দেখে নিল। তারপর বলল, বাবুকে তেমন কিছুই বলিনি, শুধু বলেছি দাদা আজকে আমায় আসতে বারণ করে দিয়েছেন। বলেছে শহরটা এক একে ঘুরে দেখতে চাই। সাবাস বলে গামছাটা হাতে দিতে নিলাম। কাল সকালে তোর সঙ্গে আমার আলাদা কথা আছে। কি নিয়ে? কারুবুড়ির মন্দির নিয়ে। কেন? ওর বাতাটা হাতে নিয়ে উঠে দাঁড়ালো মঙ্কু। ও সরে ফের সেই ভয়ের ছায়া। আজ আমি কারুবুড়ির মন্দিরে গেছিলাম। মঙ্কুর হাত থেকে বালতিটা সশব্দে পড়ে গিয়ে বৃষ্টি একটা খ্যানখ্যানে আওয়াজ তুলল। আমি ধরে না ফেললে সেটা পড়েই যেত হয়তো। অতি কষ্টে মুখের কথাটা চেপে আস্তে করে শুয়ে দিলাম কোতলায়। ভারির ভেতর থেকে কাকু চেঁচিয়ে জিজ্ঞেস করলেন, কি হলো রে মঙ্কু? আওয়াজ কিসের? আমি চেঁচিয়ে বললাম, ও কিছু না কাকু, বালতিটা হাত থেকে পড়ে গেল। মুখে কিছুক্ষণ জলের চাপসে দিতে পিটপিট করে চাইল ছেঁকা। তারপর আমার হাত ধরে ধীরে ধীরে উঠে বসলো। দাঁড় করাতে গিয়ে দেখি পা থরথর করে কাঁপছেন ছেলেটার। থিতু হয়ে এলো একটা সময় এলো মঙ্কু। থিতু হতে একটু সময় নিল মঙ্কু। কিছু একটা বলতে যাচ্ছিলাম। আমি ফের ওর মুখে হাত চাপা দিয়ে বললাম, আস্তে, এখন না, কাল সকাল 10টা নাগাদ কারেকশনের সামনে, সেখানে কথা বলবো, এখন বাড়ি যান। আপনি দেখেছিলেন? ঘুরে দাঁড়াতেই দেখলাম মাধুরী, পরনে একটা অফ হোয়াইট শাড়ি, সম্পূর্ণ নিবারণ বেশ, হাতে শাখা নেওয়া কিছুই নেই, গলাও খালি। সদ্য বিবাহিত কোনো মেয়ের পক্ষে যেটুকু অস্বাভাবিক। অলঙ্কার ফুটতে বলতে শুধু ডান হাতের আঙুলে দুটো আংটি। তবে হ্যাঁ, শীতিতে ডকডক করছে লাল টকটকে সিঁদুর। শতভাগ চিহ্ন বলতে ওইটুকুই। সামনে চেয়ারটা দেখিয়ে দিলাম, বললাম বসো। ধীর পায়ে এসে চেয়ারে বসলো মাধবী। তারপর শান্ত স্বরে বলল, বলুন ডেকেছেন কেন? কিছু বলার আগে একটা হালকা গন্ধ আমার নাকে এলো, কিছু একটা পোড়ার গন্ধ। ফ্রিজে কাঠ জ্বলতে থাকলে যেমন একটা ভ্যাপসা ধোঁয়ায় গন্ধ ছড়িয়ে থাকে, সেরকম গন্ধটা একটু অস্বস্তিকর, কিন্তু সেসব আমল দিলাম না। বাজে কথায় সময় নষ্ট না করে সরাসরি প্রসঙ্গে এলাম। তোমার ব্যাপারে শুনলাম কাকিমা কালই সব আমাকে বলেছেন। আমি কি এ ব্যাপারে কোনোভাবে তোমাকে হেল্প করতে পারি? না, সংক্ষিপ্ত উত্তর। দৃঢ় উত্তর। বুঝলাম, এভাবে হবে না, অন্য রাস্তা হতে হবে। তুমি জানো বোধ হয় আমি বহুদূর যাবৎ আয়ুর্বেদ নিয়ে চর্চা করি। সেই সূত্রে নানা ধরনের ওষুধ জানা আছে আমার। যদি তোমার বা অনির্বাণের কোনো শারীরিক সমস্যা থাকে, তো আমি সেটাকে নির্দ্বিধায় বলতে পারো। আমি এরকম একটা কেস সলভ করেছি। না, তার দরকার নেই। মনে হলো একটু বিরক্ত হয়েছে মেয়েটা। প্রমাদ গুনলাম, মনে হচ্ছে ভুল লাইনে খেলে চটিয়ে দিয়েছি মেয়েটাকে। পেশেন্ট যদি একবার বিগড়ে যায় তো মুশকিল। তাকে দিয়ে তখন আর কিছুই বলানো যাবে না। আচ্ছা, অন্য কথা বলা যাক। অবসর সময়ে তুমি কি করো মাধুরী? গান শুনি, সিনেমা দেখে আর বই পড়ি। গাইতে পারো? পারি। একটা গেয়ে শোনাবে? না। আবার সেই পাথুরে দেয়াল। এবার সত্যি মাথা চুলকাতে লাগলাম। আমি এখন মনস্তরবিদ নই। এসব ক্ষেত্রে কি করে যে মনের দরজা খুলে রোগীদের হৃদয়ের ভিতরে প্রবেশ করতে হয় সে আমার অজানা। এখন কি উপায়? আপনি আয়ুর্বেদ চর্চা করেন বললেন তো, আর কিছু পারেন? আমার চিন্তা লাশকে ছিন্ন করে বলে উঠল মাধুরী। আর কিছু বলতে? হাত দেখাতে বা কোষ্ঠী বিচার করতে পারেন? সম্পূর্ণ অপ্রত্যাশিত প্রশ্ন। মাধুরী নিজে থেকে আমার একটা করতে সহজ বলে ঠেকে দিয়েছেন। পারি বই কি? আগ্রহের সঙ্গে বললাম, প্রায় 10 বছর হলে আমি এই নিয়ে চর্চা করছি। পারবো না মানে? খুব ভালোভাবে পারি। ভবিষ্যৎ বলতে পারেন? আলবাত, কি জানতে চাও বলো। মাধুরী ডান হাতটা বাড়িয়ে দিল আমার দিকে। তারপর প্রাণহীন শুকনো স্বরে বলল, দেখুন তো আমি মরে যাব কবে?
এবার সোজা হয়ে বসে মেয়েটার দিকে চাইলাম। একটা দিশা দেখতে পাচ্ছি মনে হলো। আমি হাত দেখতে পারি জেনে অনেক বয়স্ক পৌর লোককে দেখেছি আমার হাতে তাদের হাত তুলে দিতেন। তারা খেলাচ্ছেন, জিজ্ঞেস করেন, ভালো করে দেখো, বলো তো বাচ্চা, এই যন্ত্রণা থেকে মুক্তি পাবো কবে? বোঝাই যায় না তারা মরতে চাওয়ার অনুভূতির খোঁজ নয়, বরঞ্চ আর কদিন বেঁচে থাকতে পারবেন তার হিসেব চান। আমিও প্রতিটি ক্ষেত্রে হাসি মুখে বলি, আরে আপনি তো অনেকদিন বাঁচবেন মাসিমা, আগে নাতির ঘরে পুতুর মুখ দেখুন, তারপর না হয় পরে যাওয়ার কথা ভাববেন। এখন তারা কিসের? তারাও মনোমতো উত্তর পেয়ে হাসি মুখে আশীর্বাদ করে চলে গেছেন। কিন্তু মাধবীর বলার মধ্যে একটা রিক্ত আকতি ছিল, একটা নিঃশ্বাস ফুরিয়ে যাওয়া ছিল, মৃত্যুর দিকে অলস বয়ে যাওয়া ছিল। ওর প্রতিটি স্বরে ফুটে উঠেছিল একটা নির্মম অমোঘ সত্য, অপরিচিতের খোঁজে উদ্গিরে এই মেয়ে। আর সেই তিক্ত উদাসীন শূন্য আকুতির সঙ্গে একটা জায়গায় তুলনা চলেন, শ্মশান। কতটা ভাবতে ফের সেই গন্ধটা আমার নাকে এলো, ভিজে কাঠ পোড়ার গন্ধ, ব্যবসায় শ্বাসরুদ্ধকর একটা গন্ধ। হাতটা তুলে আমার দু হাতের মধ্যে নিলাম। আগেই বলেছি এই শাস্তে আমার কি মিশ্র ব্যক্তিত্বে আছেন। বিখ্যাত জ্যোতিষার্য আশুতোষ ন্যায়রত্ন বেজির হাতে আমাকে শিক্ষা দীক্ষা দিয়েছেন। তার শিক্ষা ব্যর্থ হতে পারে না। নরম হাত আঙ্গুলের চাপা ফলের মতো, ডগগুলো সুন্দর এবং গোলাকার। এ মেয়ে স্পষ্ট বৃহস্পতি জাতিকা, কিন্তু সেই সঙ্গে এও লক্ষ্য করলাম যে তার সমস্ত হাত জুড়ে একটা কালো ছোপ পড়েছেন। চামড়াগুলো শুকনো এবং খসখসে, নখের ডগাগুলো নিষ্প্রাণ এবং ফ্যাকাশেন। দেখে মনে হলো চাঁদের গায়ের জন্য যক্ষার গরুর লেগেছেন। হাতের তেলোটা দেখে চমকে উঠলাম। এ যে অতি উচ্চ স্তরের আধ্যাত্মিক, লাখে একটা মেলে। বৃহস্পতির স্থান অতি উচ্চ স্তরে, সেখানে একটা রিং চিহ্ন রয়েছে বর্তমানে, সেই সঙ্গে শনের স্থানে উচ্চ, এবং সেখানে একটি ত্রিশূল আকৃতির চিহ্ন স্পষ্ট। তার উপর কেতুর স্থান বৃহস্পতির অবধি রেখা প্রসারিত। অত্যন্ত উচ্চকোটির ঐশ্য অনুগ্রহপ্রাপ্ত মানুষ না হলে এই তিনটি চিহ্ন থাকে না। কেউ বুঝতে পারছিলাম যে জাতিকার জীবনে অন্তত এমন একটি ঘটনা ঘটবে যার দ্বারা তিনি ঈশ্বরের কাছাকাছি পৌঁছাবেন, কিন্তু সেটা কি যে তা হাত দেখে বোঝা দুষ্কর। কিন্তু আমার চোখে ধরা পড়ে গেছিল খুব একটা অদ্ভুত জিনিস। জাতিকায় 22 বছর বয়সে একটা প্রায় একই সঙ্গে মৃত্যুযোগ এবং বৈধব্য যোগ রয়েছে। যদি উনি এই ফাড়াটা কাটিয়ে ওঠেন তাহলে আমার গণনা আরো বলছে উনি কম করে আরো 30 থেকে 40 বছর অবধি শুভ রাখবেন। কিন্তু যে ফাড়া আছে তার থেকে মুক্তি পাওয়া প্রায় অসম্ভব। দুটো কথাই বললাম ওকে। শুনে খানিকক্ষণ চুপ করে রইল মাধবী। তারপর মুখ তুলে বলল, আমার ভগবান না চাই দাদা, ভগবানের আশীর্বাদও চাই না। এই জীবনে আমি শুধু একটা জিনিসই চাই, অনির্বাণ চৌধুরীকে ফিরে পেতেন। ওকে ছাড়া আমার জীবনে আর কিছুই চাইবার নেই। আমার দিকে তাকে সত্যি করে বলুন, আমি কি ওকে আর কোনোদিনই ফিরে পাবো না? তাকে দেখে মাধবীর পদ্ম দেখে চোখে টলটল করছে মুক্তোর মতো দুফোঁটা জল। চেপ রাখা কান্নার দমকে ফুলে উঠেছে ওর শরীর। একটু আগে সেই নিষ্প্রিয় উদাসীনতা এবং শুষ্ক কাঠিন্য আর নেই। তার জায়গা নিয়েছে এক প্রাবণ অব্যক্ত আকৃতি, যেন গাঢ় অভিমানে সূর্য বাদ ভেঙে উঠছে আবেগের প্রবল বর্ষণ ধারা, ভাসিয়ে নিয়ে দিতে চাচ্ছে ওর হৃদয়ে তপ্ত আকুল জনপদ। আমি চুপ করে রইলাম। কিছুক্ষণ পর মাধবী নিজেই সামনে নিল নিজেকে। আমি আজ কিছু বড়র অবস্থায় নেই দাদা, নিজেকে একটু গুছিয়ে নিতে দিন। আমি কথা দিচ্ছি কাল আমি আপনাকে সব বলবো। এবার আমিও একটা এসপাস ওসপাস চাইছি। পরের দিন মুখ খুলেছিল মাধুরী, আমাকে জানিয়েছিল কি ঘটেছে ওর সঙ্গে। তারপর সেখান থেকে যেটা শুরু হলো সেটা আমি আটকাবার ক্ষমতা আমার নিজেরও ছিল না। পরদিন সকালে মঙ্কুর সঙ্গে দেখা হলো তিনসুকিয়া ফেমাস সিনেমা হলের কারেন্সার সামনে। জায়গাটা ডিএনবি রোডের অপর, খুব জনবহুল রাস্তা, রিক্সা টেম্পো গাড়ি করার আওয়াজে কান পাতা দেয়। সেখানে একটা পানের দোকানের সামনে দাঁড়িয়ে পান খাচ্ছি আর ভাবছি মানব চরিত্র বড্ড জটিল। এমন সময় ডান দিকের কাঁধে একটা টকা পেয়ে দেখি মঙ্কু, তবে ও নয়, ওর সঙ্গে আরেকজন। লোকটা মঙ্কুর চাটচত ভাই, সেটা বলে দিতে হলো। মঙ্গোলিয়ান চকমুখ, গাট্টকাট্ট শরীর, হাইট 5.5 ফুটের চেয়ে বেশি হবে না। পোশাকে আশিকে বোঝা যায় মোটামুটি পয়সা লোক। কিন্তু ছটফটে চোখ আর ছোট করে রাখা কদম ছাটা চুলে
একটা সতর্ক এবং ধূর্ত মানুষের অবয়ব স্পষ্ট। লোকটাকে দেখে আমি অবাকই হয়েছিলাম। মঙ্গুকে আমি এখানে আসতে বলেছিলাম বটে, কিন্তু সঙ্গে কাউকে আনতে তো বলিনি। এ আবার কোন উটকো আপদ। মঙ্গু আমাকে ইশারা করে বলল সাইডে আসতেন। পান দোকানের পেছনে একটা বটগাছের নিচে নির্জন জায়গায় দাঁড়ালাম। আমরা তিনজন। মঙ্গুর সঙ্গে আসা লোকটার বিড়ি ধরলাম, তারপর আমার দিকে তাকিয়ে বিড়ির প্যাকেটটা এগিয়ে দিয়ে বললাম, চলেন। বিড়ির সিগারেট ছেড়েছি প্রায় বছর 5, তবু সম্পর্ক তৈরির খাতিরে একটা বিড়ি টেনে নিলাম। আর তারপর মঙ্কুর দিকে এগিয়ে দেওয়ার আগুনে বিড়িটা জ্বালিয়ে একটা টান দিয়ে বুঝলাম যে বস্ত বড় ভুল করেছি। এই কড়াটা আমাকে ধক সহ্য করার ক্ষমতা আমার কলেজের নেই। আমার নাম পরনা বাসুমাতারি, এখানকার ফরেস্ট ডিপার্টমেন্টের সরকারি গাইড। বিড়ির একটু লম্বা টান মেরে বলল লোকটা, তারপর ছেড়ে দেওয়া ধোয়া ছাড়তে ছাড়তে সরু চাউনিতে আমার দিকে চেয়ে রইল। মঙ্কু আমাকে বললাম, আপনি নাকি কাল কাউরিবুড়ির মন্দিরে গেছিলেন। মঙ্কু কথাটা আমার মধ্যে থাকার কথা, বেটা সেটা চাউল করে দিয়েছি বলে ওর দিকে কড়া চাউনি দিলাম। আজকের পর্বটি এ পর্যন্তই। পরবর্তী পর্বটি শুনতে পারবেন আগামীকাল ঠিক 4টায়। শুনতে সাথে থাকুন। ধন্যবাদ। আর গল্পটি আপনাদের কাছে কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না। আর পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে অবশ্যই সাবস্ক্রাইব বাটন প্রেস করে বেল আইকনটি প্রেস করবেন। ধন্যবাদ।